বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আংশিক ভগ্নাংশ কিন্তু একটা বিশাল জটিল বিষয়। অনেকেই আংশিক ভগ্নাংশ দেখে অনেক ভয় পায়। সো আমি তাদেরকে বলছি, আংশিক ভগ্নাংশ দেখে ভয় পাবার কোনো কারণ নেই। আংশিক ভগ্নাংশ বুঝতে পারলে খুবই সহজ। আমি তোমাদেরকে আমি যতদূর বুঝি ততদূর তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আংশিক ভগ্নাংশের কিছু নিয়ম লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা করলে তোমাদের অনেক বোঝার সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে আমরা আংশিক ভগ্নাংশ বোঝার জন্য আমাদের যে 5টি নিয়ম আছে সেই 5টি নিয়ম আমাদেরকে জানতে হবে। এই হলো আমাদের 5টি নিয়ম। তোমাদের বইয়ে এই 5টি নিয়মই রয়েছে। তোমাদের উচ্চতর গণিতের হচ্ছে যে 56 পৃষ্ঠায়, 57 পৃষ্ঠায় এবং 58 পৃষ্ঠায় দেখবা এই আংশিক ভগ্নাংশের নিয়ম আছে। আমি সেখান থেকে তোমাদেরকে সহজ নিয়ম দিয়ে তোমাদেরকে বোঝাবো। তোমাদের বইয়ে কিন্তু 55 নিয়ম আছে, সেখান থেকে আমি শর্টকাট একটা নিয়ম বের করে এখানে লিখে রাখছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ। এর নিয়ম হচ্ছে 5টি। আমরা এক এক করে 5টি নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা আমার পাশে আছো, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতেছো, আমি তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদের জন্য আমার অনেক দোয়া এবং ভালোবাসা রইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কথা না বলে শুরু করি। দেখো, আংশিক ভগ্নাংশ। ভগ্নাংশ বলতে আমরা সবাই বুঝি যে যার একটি লব এবং একটি হর থাকে, সেটাই হচ্ছে ভগ্নাংশ। আংশিক মানে কি তাহলে? আংশিক মানে হলো কিন্তু শিক্ষার্থী বন্ধু, আংশিক মানে কিন্তু কম, খুবই কম পরিমাণ, তাকে বলা হয় আংশিক। কোনো একটা জিনিসের ক্ষুদ্র পরিমাণ অংশ, সেটাই হচ্ছে আংশিক। তাহলে আমরা 1 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছি যে নিয়ম নাম্বার 1 নম্বর নিয়মটি আমরা জানতে পারলাম যার লব এবং হর থাকে সেটাই হচ্ছে ভগ্নাংশ। তাহলে শুধুমাত্র সেই ভগ্নাংশ হলেই হবে না শিক্ষার্থী বন্ধু, আমাদেরকে সেই ভগ্নাংশটি দেখো, ভগ্নাংশটি কি আমরা জানি এরকম একটা হর এবং লব থাকবে। তো এখানে বলছে 1 নম্বর নিয়মের 1 নম্বর হচ্ছে ভগ্নাংশটি প্রকৃত হবে। তাহলে আমরা প্রকৃত বলতে কি বুঝবো? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যেমন 1/3। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ভগ্নাংশের কিন্তু 1, অর্থাৎ এটা কিন্তু লব। তাহলে লব কি ছোট না বড়? লব কিন্তু ছোট। হর তাহলে কি? দেখো, এটা হচ্ছে হর, তাহলে হর কিন্তু বড়। তাহলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। হতে পারে এরকম 7/9, যেটাই হোক। তুমি শুধুমাত্র লক্ষ্য করবা যে তোমার নিচে ছোট আছে না নিচে বড় আছে, উপরে বড় আছে না উপরে ছোট আছে, এরকম। অর্থাৎ নিচে যদি বড় থাকে সেটাই বুঝবা তুমি, এটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা বুঝলাম যে ভগ্নাংশটি প্রকৃত হতে হবে মানে যার উপরের সংখ্যাটি ছোট হবে, নিচের সংখ্যাটি বড় হবে, এবং হরে চলকের ঘাত 1 হবে। দেখো, হরে চলকের ঘাত আমরা যেটা নিচে বুঝি, হর এটা, এই যে 9, 7, 1, 2 এরকম নিচে যেটা থাকবে সেটাকে বলা হয় হর। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটা ভগ্নাংশ কল্পনা করব। দেখো, আমাদের যদি ভগ্নাংশটি এরকম হয়, ধরো উপরে থাকলো হচ্ছে 2, নিচে থাকলো হচ্ছে x মনে করো। এখন আমাদের এখানে বলছে হরের চলক, তাহলে হর কি? x এর চলক। চলক মানে xই তো নিজে একটা চলক, হরের চলকের ঘাত 1 হবে। দেখো, চলকের ঘাত অর্থাৎ উপরে সূচক বা পাওয়ার আমাদের এখানে কত আছে? এখানে কিন্তু সূচক কিছু নেই, অর্থাৎ 1 আছে। কিছু না থাকলে কি থাকে? 1 থাকে। তাহলে এখানে কিন্তু এরকম একটা 1 থাকে, তাহলে এটাই হচ্ছে তার 1 ঘাত চলক। তাহলে উপরে থাকবে শুধুমাত্র 1। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে এই সমীকরণটি কি প্রকৃত না অপ্রকৃত। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখানে যদি আমরা 3 নিই, দেখো উপরে 2, নিচে 3x, তাহলে উপরে দেখো এটা কিন্তু 2, নিচে কিন্তু সংখ্যা 3, তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ হলো। তার সাথে একটা চলক থাকবে x এর উপরে থাকবে 1, ধরো উপরে আছে 1, তাহলে এটা কি হবে? চলকের ঘাত কিন্তু 1 হলো। তাহলে হরে পদের পুনরাবৃত্তি হবে না, এখানে কিন্তু কোনো পদই 2 বার নেই। পুনরাবৃত্তি মানে কি? বারবার থাকা, তাকে বলা হয় পুনরাবৃত্তি। যেমন এরকম থাকতে পারে x এর স্কোয়ার, দেখো তাহলে একটা পুনরাবৃত্তি হলো। আমরা এরকম মনে করব না আমরা
একটা ম্যাথই নিব, যে ম্যাথটিকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে এইটা বোঝার চেষ্টা করো যে এইটা আমাদের মনে করো একটা পদ cx⁻p। তাহলে এই যে সামনের এই সি, এটাকে বলা হয় সহগ। কি এটাকে বলা হয়? সহগ। আর এই যে এটা হচ্ছে ঘাত, এটা তো আমরা জানি এটা হচ্ছে চলক। তাহলে আমরা বুঝলাম সহগ, চলক, ঘাত। উপরে থাকলে সেটা হচ্ছে ঘাত। তাহলে আমাদের এটা বুঝতে হবে সহগ, চলক, ঘাত। তাহলে হরে পদের পুনরাবৃত্তি হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যদি তোমাদেরকে একটা ভগ্নাংশ নিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে একটি ভগ্নাংশ লিখে নিছি 2x ডিভাইডেড x+1 x+2। এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। কিভাবে? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে কিন্তু x আর x গুণ করলে x² হয়ে যায়, আর উপরে কিন্তু x আছে। তাহলে এখানে নিচে পদের ঘাত হচ্ছে x², অর্থাৎ নিচে কিন্তু বড় আছে x, উপরে দেখো শুধুমাত্র x অর্থাৎ 1 আছে। তাহলে এটা কিন্তু ছোট হয়ে গেল। তাহলে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আর এর দেখো হরের চলকের ঘাত 1 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো তো এখানে হরের চলকের ঘাত 1 আছে কিনা। আমরা একটা দেখব, শুধুমাত্র, দুইটা না, গুণ দেব না, একটা দেখব। এক্সের উপরে সংখ্যা কিন্তু আছে 1 1, কিচ্ছু নাই মানে কি 1 আছে। তাহলে আমরা 1 দিব না, কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলতেছি এক্সের উপরে আমাদের ঘাত আছে কত? 1। তাহলে যেহেতু এক্সের উপর ঘাত আছে 1, তাহলে তার মানে হরে কিন্তু চলকের ঘাত 1, এবং হরের পদের পুনরাবৃত্তি হয়নি। দেখো এখানে কিন্তু হরের পুনরাবৃত্তি নেই। এখানে কিন্তু কি আবার কি x+1 আমি লিখছিলাম, x+1 কিন্তু লিখি নাই। যদি এরকম না থাকে, ডাবল না থাকে, তাহলে এটাই হচ্ছে হরের পুনরাবৃত্তি হলো না। যদি এরকম সংখ্যা থাকে, তার আংশিক ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে তার লেখার নিয়ম হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তুমি তোমার এই যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটি তুমি লিখে নিবা। ধরো এরকম তুমি ভগ্নাংশটি লিখে নিলা। এখন এরকম করে সমানের মতো 3টা টান দিবা, যার নাম হচ্ছে অভেদ। তাহলে এই অভেদ চিহ্ন দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা, নিচে দেখো তো হর কয়টি আছে। নিচে কিন্তু হর আছে 2টি। তাহলে তুমি এরকম 2টি টান দিবা, মাঝখানে প্লাস দিয়ে 2টি টান দিলা। এখন আমরা কি করব? দেখো এই যে আমাদের প্রথম হর আছে, সেই প্রথম হরটা আমরা প্রথমটার নিচে লিখব, প্লাস আছে, তারপরে যে হর আছে সেটা আমরা পরে লিখব নিচে। এখন উপরে আমরা এ লিখব আর বি লিখব। তারপরে যদি কোনো পদ থাকে তাহলে সি লিখব, তারপরে ডি লিখব। অর্থাৎ এখানে যদি আরেকটি পদ থাকতো, যেমন এখানে যদি আরেকটি পদ থাকতো, তাহলে আমরা অভেদ চিহ্ন দিয়ে এইরকম করে 3টা টান দিয়ে নেব। প্রথম হর আমরা লিখব প্রথমটার নিচে, পরের হর লিখব পরেরটার নিচে, তৃতীয় হর লিখব তৃতীয়টার নিচে। এখন আমরা প্রথমে লিখব এ, পরেরটা লিখব বি, তারপরটা লিখব সি। যদি আরও থাকতো তাহলে হবে প্লাস ডি। এরকম সব এরকম আমরা এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। তাহলে এ বি সি এটা আসলে কি? এটা আমরা ধরে নেব এটা একটা ধ্রুবক। এটা আমরা মনে মনে ধরে নেব, কিন্তু অঙ্ক করার সময় এটা লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এটাই হচ্ছে আমাদের এই যে প্রথম 1 নম্বর ভগ্নাংশটি, যে 1 নম্বরটি যে রুলস আছে, ভগ্নাংশটি প্রকৃত হবে, হরে চলকের ঘাত 1 হবে, হরে পদের পুনরাবৃত্তি হবে না। তাহলে এটাই হচ্ছে তার এইরকম করে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার উপায়। এটা হচ্ছে 1 নম্বর নিয়মের আংশিক ভগ্নাংশের প্রকাশ পদ্ধতি। এবার আমরা শিখব হচ্ছে 2 নম্বর। দেখো 2 নম্বর কিন্তু বলছে শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশটি প্রকৃত হবে, হরে চলকের ঘাত 1 হবে, হরে পদের পুনরাবৃত্তি হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ভগ্নাংশ লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিছি 2x ডিভাইডেড x+1 x+2 হোল স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধু, নিচে দেখো হরের কিন্তু পুনরাবৃত্তি আছে, দেখো, অর্থাৎ হরের একটার ওপর স্কোয়ার আছে, অর্থাৎ এটা কিন্তু তাহলে 2বার থাকলে এটাই হচ্ছে পুনরাবৃত্তি। তাহলে পুনরাবৃত্তি বলতে আমরা কি বুঝবো? যেটা 2বার থাকবে সেটাই হচ্ছে তার পুনরাবৃত্তি। তাহলে এখানে পুনরাবৃত্তি আছে কি x+2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে পুনরাবৃত্তি থাকার কারণে আমরা দেখো এখানে বলছে ভগ্নাংশটি প্রকৃত হবে, চলকের ঘাত 1 হবে, হরের চলকের ঘাত 1 হবে, হরে পদের পুনরাবৃত্তি হবে। এখানে এটা কিন্তু পুনরাবৃত্তি আছে একটা পদ, এখানে আছে 2টা পদ, তাহলে 3টা আছে, অর্থাৎ এই x+2 এটাই কিন্তু 2বার আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো এই ক্ষেত্রে আমরা এরকম করে অভেদ চিহ্ন দেব। চিহ্ন দেওয়ার পর আমাদের কিন্তু এখানে 3টি হর আছে, তাহলে আমরা এরকম 3টি টান দেব প্লাস দিয়ে। 3টি টান দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা, প্রথমটাতে আমরা লিখব যেটা আছে সেইটাই, তারপরেরটাতে লিখব আমাদের যে ওপরে স্কোয়ার আছে সেইটা আমরা লিখব না, সেইটা ছাড়া লিখব, তারপরে আমরা স্কোয়ার লিখব।
দেখো তোমরা বুঝতে পারলে কি না? তারপরে আমরা শিক্ষার্থী বন্ধুরা উপরে এ লিখবা, বি লিখবা, সি লিখবা, এটা ধ্রুবক তোমাদেরকে ধরতেই হবে। এখন যদি এক্স প্লাস ওয়ানের উপর হোল স্কোয়ার থাকতো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তুমি কি করতা? তাহলে তুমি দেখো 2x এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, আবার এক্স প্লাস টু যদি সিঙ্গুলার থাকতো এরকম, তাহলে এরকম অভেদ চিহ্ন দিয়ে 3টা টান দিবা, কারণ এখানে 2টা আছে। 3টা টান দেওয়ার পর এক্স প্লাস ওয়ান একবার সিঙ্গল লিখবা, আর একবার ওটা সহ লিখবা, সরি ওয়ান তারপরে স্কোয়ার, তারপরে কি এক্স প্লাস টু, এখন উপরে লিখবা এ বি সি। আর শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমাদের আরেকভাবে থাকে যে আমাদের যদি এরকম থাকে, দেখো 2x এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স প্লাস টু কিউব, তাহলে এখানে কিন্তু হরের পুনরাবৃত্তি হলো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কি করব? দেখো এখানে কয়টি পদ আছে? আসলে এখানে কিন্তু পদ আছে হচ্ছে 5টি, 2টি আর 3টি, কয়টি হলো? 5টি। তাহলে এই 5টির জন্য আমরা 5টা এরকম করে টান দেব, 3 4 5। তাহলে আমরা প্রথমটাতে এই যে দেখো, তুমি দরকার হয় প্রথমটাতে আগে লিখবা এ বি সি ডি ই পর্যন্ত লিখে নিলা। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে যে এক্স প্লাস ওয়ান আছে তারপর হোল স্কোয়ার, এটা আমরা শুধুমাত্র স্কোয়ার ছাড়া সিঙ্গুলার লিখব, অর্থাৎ স্কোয়ার ছাড়া লিখবো একবার, তারপর স্কোয়ার সহ লিখবো একবার। দেখো এখন আছে কিন্তু এক্স প্লাস টুর উপর কিউব, তাহলে একটা সিঙ্গল লিখবো এক্স প্লাস টু, আরেকটা স্কোয়ার দিয়ে লিখবো, আরেকটা ওইটাই লিখবো এক্স প্লাস টু তারপর কিউব। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবেই কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশকে প্রকাশ করতে পারি 2 নম্বর নিয়ম অনুসারে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটাই হচ্ছে আমাদের 2 নম্বর নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা শিখব 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটি হচ্ছে ভগ্নাংশটি প্রকৃত হতে হবে, অর্থাৎ যার লব ছোট হবে, হর বড় হবে, হরের চলকের ঘাত 2 থেকে বড় হবে বা 2 হতে পারে 2 অথবা 2-এর চেয়ে বড়, 3 4 5 এরকম হতে পারে। আবার হরে পদের পুনরাবৃত্তি হবে না, হরের পদের পুনরাবৃত্তি হবে না, কিন্তু ঘাত কিন্তু 2 হবে বা তার চেয়েও বড় হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধু এটা আমরা কিভাবে করব? দেখো যার হরের ঘাত 2 হবে এবং তার চেয়ে বড় হবে, আমি যদি একটা ভগ্নাংশ এখানে লিখি, দেখো 2x ডিভাইডেড, আমি কিন্তু আমার ইচ্ছা মতো লিখতেছি, তারপরে ধরো এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু, এটা আমি একটা ভগ্নাংশ লিখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা এই ভগ্নাংশটি লেখার জন্য লেখার পর আমরা কি করব? দেখো এখানে বলছে যে হরের ঘাত 2 থেকে বড় হবে। দেখো হরের ঘাত 2 থেকে বড় কিনা, এখানে কিন্তু এক্সের যে চলক আছে সেই চলকের ঘাত কিন্তু 2 আছে, এখানে আছে 1, তাহলে 2 আর এখানে 1 3, তাহলে হরের ঘাত কিন্তু 2 থেকে বড়, 3 পর্যন্ত চলে আসছে। দেখো 3, আর ওখানে কিন্তু উপরে ছিল স্কোয়ার, এটা কিন্তু ঘাত না, ওটাই হচ্ছে তার মাত্রা। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি এখানে কিন্তু ঘাতই হচ্ছে 2 আর এখানে 1, তাহলে 2 আর 1 3, তাহলে এটা কিন্তু গুণ করলে এক্স কিউব হয়, তাহলে এখানে কিন্তু ঘাত হয় 3। শিক্ষার্থী বন্ধুরা এখানে ঘাত 3 হয়, কিন্তু হরের কোনো পদের পুনরাবৃত্তি হয়েছে কিনা দেখো, হরের কিন্তু পদের কোনো পরিবর্তন হয় নাই। দেখো এখানে কিন্তু উপরে হোল স্কোয়ার নেই। তাহলে আমরা এটা কীভাবে করব? প্রথমে তুমি অভেদ চিহ্ন দিবা, অভেদ চিহ্ন দিয়ে দেখো এখানে কয়টা আছে? হর 2টা, তাহলে 2টা তুমি এরকম করে টান দিবা প্লাস দিয়ে দিয়ে। এখন প্রথম যে হর আছে সেটা লিখবা নিচে, তারপরে যে হর আছে সেটা লিখবা নিচে। এখন শিক্ষার্থী বন্ধুরা যে দেখো এখানে একটা বুঝতে হবে, কিন্তু এখানে যে প্রথম যে আমাদের পদটা আছে সেটার কি ঘাত আছে কিনা, সেটার যদি ঘাত না থাকে তাহলে আমরা শুধুমাত্র এ লিখব। পরেরটার কিন্তু ঘাত আছে, দেখো এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার, তাহলে ঘাত যেহেতু 2 আছে, তাহলে আমরা এই যে এর পরের ধ্রুবক হচ্ছে বি। এখন যেহেতু এখানে তুমি ভালোভাবে বোঝো, দেখো এখানে কিন্তু ঘাত এক্সের ওপর 2 আছে, সুতরাং এখানে কিন্তু ঘাত আছে। যদি ঘাত থাকে তাহলে আমরা যে ধ্রুবকটা নেব তার সাথে একটা এক্স গুণ করব, এক্স গুণ করার পর প্লাস দিব, তারপরের ধ্রুবকও নেব। আবার আমি বলি, যদি আমাদের কোনো পদের পুনরাবৃত্তি না থাকে এবং ঘাত থাকে 2 বা তার চেয়ে বেশি, তাহলে আমরা যেহেতু আমাদের 2টা হর আছে, তাহলে আমরা 2টা টান দেব প্লাস দিয়ে, তারপর আমরা যেহেতু আমাদের প্রথম পদের কোনো ঘাত নেই সেহেতু সেটা এ হবে, অর্থাৎ প্রথম ধ্রুবক হবে প্লাস। যেহেতু আমাদের দ্বিতীয় পদে ঘাত আছে, পুনরাবৃত্তি নাই, সুতরাং আমরা কি করব? যেহেতু উপরে এক্সের ঘাত আছে 2, সেই জন্য আমরা একটা ধ্রুবক লিখব, লিখে তারপরে লিখব
এক্স প্লাস তারপরে ধ্রুবক। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার যদি আমাদের এইরকম থাকতো তাহলে আমরা কি করতাম দেখো। ধরো এরকম 2x ডিভাইডেড এক্স প্লাস 1 এরকম আছে মনে করো, তারপর আছে ধরো এক্স স্কোয়ার প্লাস 2, তারপর আছে মনে করো এক্স কিউব প্লাস ধরো 5, এটা আমি আন্দাজে লিখলাম মনে মনে। এরপর আমরা টান দেব, অভেদ চিহ্ন দেওয়ার পর আমরা এরকম টান দেব। দেখো নিচে আমাদের কি আছে, নিচে আমাদের কিন্তু 3টা হর আছে, তখন আমরা এরকম করে 3টা টান দিয়ে নেব। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব দেখো, আমরা কিন্তু এখন উপরে যা লিখি সেটা পরে লিখব, কিন্তু নিচে আমাদের ঘাতগুলো আমরা নিচে আমাদের হরগুলো আমরা লিখে নিই। এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2, আবার এক্স কিউব প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেহেতু প্রথম পদে দেখতে পাচ্ছি এখানে কোনো ঘাত নাই, তাহলে এ হবে। দ্বিতীয় পদে কিন্তু ঘাত আছে, দেখো এই যে ঘাত আছে, তাহলে দ্বিতীয় পদের ঘাত আছে বলে আমরা এখানে বি লিখব পরের ধ্রুবক, বি এর সাথে একটা এক্স লিখব প্লাস সি লিখব। অর্থাৎ যেই পদের ঘাত থাকবে সেই পদটিকে আমরা ধ্রুবক দিয়ে এক্স গুণ দিয়ে তার সাথে প্লাস পরের ধ্রুবক নেব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের যে হর লিখছি তার ঘাত হচ্ছে 3, তাহলে আমরা সি এর পরবর্তী ধ্রুবক হচ্ছে ডি, তাহলে ডির সাথে যেহেতু ঘাত আছে সেহেতু আমরা আবার এক্স লিখব, আবার প্লাস দেব, আবার আমরা পরের ধ্রুবকটা নিব। এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার নিয়ম শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা শিখব 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়ম হচ্ছে একই নিয়ম, শুধুমাত্র এখানে হরের পুনরাবৃত্তি হবে। দেখো হরের পুনরাবৃত্তি হবে, যদি হরের পুনরাবৃত্তি হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি করব দেখো। প্রথমটা যদি আমি আবার লিখি, ধরো এইরকম আছে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2। শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে হরের পুনরাবৃত্তি ঘটাবো। যদি আমরা হরের পুনরাবৃত্তি এই পদেরই ঘটাই তাহলে আমাদের কি হবে, এরকম অভেদ চিহ্ন দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এখানে 2টা আছে, তাহলে আমাদের 3টা কিন্তু নিচে হর আছে, তাহলে এরকম করে 3টা টান দেওয়ার পর তুমি প্রথমটার হর লিখবা, পরেরটার হর লিখবা, পরেরটার হর শুধুমাত্র আমি বলছি 2টা থাকলে একটা করে, তারপরে আবার 2টা করে, এইভাবে লিখবা। দেখো এখন কিন্তু পুনরাবৃত্তি হলো। এখন শিক্ষার্থী বন্ধুরা যেহেতু প্রথম পদের কোনো ঘাত নেই, এখানে 1 আছে, তাহলে প্রথম পদই হবে। পরেরটাতে দেখো, পরেরটাতে হচ্ছে ঘাত আছে যেহেতু, তাহলে আমরা পরের ধ্রুবক নেব, তার সাথে এক্স গুণ করব, তারপরের ধ্রুবক নেব। এরপর দেখো এখানে কিন্তু ঘাতও আছে আবার স্কোয়ারও আছে, তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের এখানে ঘাত আছে তাহলে আমরা কি করব দেখো, আমরা এই যে ঘাতের জন্য পরের ধ্রুবক নেব। পরের ধ্রুবকটা কি দেখো, পরের ধ্রুবকের জন্য আমরা ডি এক্স লিখব, তারপরে আমরা পরের ধ্রুবক আবার ই লিখব। শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে এটা প্রকাশ করার পদ্ধতি। এবার যদি এক্স প্লাস 1 তারপর স্কোয়ার থাকতো, তাহলে তোমাদের কিন্তু এখানে 4টি নিচের হর হতো। এখন যদি শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আবার এরকম পুনরাবৃত্তি আরও থাকে তাহলে তুমি কি করবে দেখো, এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 মনে করো, তারপর হোল স্কোয়ার, আবার মনে করো এক্স কিউব প্লাস 5 ধরো, তারপর ধরো আবার ধরো আমি এখানে 4 দিলাম, তাহলে এরকম করে আমরা অভেদ চিহ্ন দেব। দেখো নিচে এখন ধ্রুবক কয়টা, ঘাত কয়টা আছে দেখো, এখানে আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 6টা, তাহলে 7টা, তাহলে আমরা সেরকম করে 7টি টান দিয়ে নেব। 2 3 4 5 6 7। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার আমরা প্রথমটার নিচে হর লিখব, প্রথমটা, তারপরে হর আছে 2টা, শুধুমাত্র একটা করে লিখব, একটা করে লেখার পর তারপর আবার একটা লিখব, কারণ 2টা আছে সেজন্য। এরপর শিক্ষার্থী বন্ধু এখানে আছে 4টি আছে, তাহলে প্রথম আগে একটি লিখব সিঙ্গুলার, তারপরে হচ্ছে 2টা লিখব, তারপরে লিখব 3টা, তারপর লিখব আমরা 4টি। তাহলে এরকম করে লেখার পর প্রিয় শিক্ষার্থী বন্ধু প্রথমে যেহেতু কোনো ঘাত নেই সুতরাং এ হবে, পরবর্তীতে ঘাত আছে তাহলে পরের ধ্রুবক হচ্ছে বি এক্স, তারপরে সি, তারপরে কিন্তু ঘাত আছে তাহলে হবে ডি এক্স প্লাস ই, তারপরে কিন্তু ঘাত আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে হবে
এফ এক্স প্লাস জি, তারপরে কিন্তু ঘাত আছে শিক্ষার্থী বন্ধুরা জির পরে এইচ এক্স প্লাস এইচ আই, তারপরে কিন্তু ঘাত আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হবে জে এক্স প্লাস, দেখো এইচ আই জে, তাহলে কে হবে, তারপরেও ঘাত আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে ঘাত আছে, তাহলে কি হবে কে, তাহলে এল এক্স প্লাস এল এম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এভাবেই হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা সবাই নিয়মটি বুঝতে পারছো। এটা হচ্ছে 4 নম্বর নিয়ম, এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে হর পুনরাবৃত্তি হবে না, কিন্তু 4 নম্বরে হরে পুনরাবৃত্তি ঘটবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 5 নম্বর নিয়মটি দেখব। 5 নম্বর নিয়মটি হচ্ছে ভগ্নাংশটি অপ্রকৃত হবে। দেখো ভগ্নাংশটি অপ্রকৃত বলতে আমরা কিভাবে বুঝবো যে একটি ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা যদি এরকম করে দেখি যে ধরো আমি ভগ্নাংশ লিখলাম 7/3, তাহলে এখন যদি আমরা 3 দ্বারা 7কে ভাগ দিই, 3 দুগুণ 6, তাহলে আমাদের ভাগ শেষ। দেখো এখানে কিন্তু 1 থাকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু এরকম করে আমরা লিখি যে এই যে আমাদের এটা হইল, এটাই হচ্ছে। এখন যদি এটাকে আমি ধরো এটা কিন্তু আসলে অপ্রকৃত, তাহলে এটাকে অপ্রকৃত থেকে আমরা প্রকৃত বানাবো কিভাবে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 2 + 1/3 করি, দেখো এই যে আমাদের এই যে একটা প্রকৃত ভগ্নাংশ কিন্তু চলে আসছে, এটা কিন্তু তার সামনে 2 যোগ করে যদি আমরা 1/3 করি, তাহলে কিন্তু আমাদের আবার অপ্রকৃত ভগ্নাংশটি চলে আসে। আবার যদি লসাগু নিই আমরা 3 দুগুণ 6 আর 1, তাহলে 7/3, তাহলে এটা কিন্তু অপ্রকৃত, এটা কিন্তু প্রকৃত শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশটি অপ্রকৃত থেকে কিন্তু প্রকৃত ভগ্নাংশটি পাই, কিভাবে পাই সেটা ভাগ করলে আমরা পেয়ে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এভাবেই আমাদের অঙ্কটি করতে পারি। তাহলে মনে করো যে একটি ভগ্নাংশ, মনে করো x³ নিচে হচ্ছে x² - 25, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা যেহেতু দেখো অপ্রকৃত ভগ্নাংশ, কিভাবে দেখো এখানে x এর ঘাত কত 3, এখানে x এর ঘাত কত 2, তাহলে এটা হচ্ছে লবের ঘাত হচ্ছে বড়, হরের ঘাত হচ্ছে ছোট, তাহলে এটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তুমি দেখলেই বুঝতে পারবা এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা যদি এটাকে এরকম করে লিখি, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা যদি এটাকে আবার দেখো ক্যালকুলেশন করি, দেখো তো এটা কি হয়, এটা কিন্তু আবার এই যে দেখো এক্স আর এক্স কিন্তু x³ হয় না, আবার x দ্বারা 25কে গুণ দিয়ে দেখো -25x + 25x, এখন প্লাস মাইনাস যদি আমি কেটে দিই, ধরো কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কিন্তু x³ থেকে যায়, অর্থাৎ এ রাশি আর ওপরের যে লব সেটা আর নিচের যে লব আছে সেটা কিন্তু অপরিবর্তিত, এখানে কিন্তু কোনো মানের পরিবর্তন ঘটেনি। তাহলে এখন যদি আমরা এরকম করে লিখি, দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে প্লাস আছে না, এই প্লাসের সামনেরটুকু x² - 25, আবার x² - 25, এই দেখো আমরা এটা কাটাকাটি করলাম, প্লাস এখান 25x ডিভাইডেড, এটা দুইটার নিচেই লিখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখতে পাচ্ছি এখানে কাটাকাটি করার পর থাকে হচ্ছে x, আর এটা হচ্ছে 25x ডিভাইডেড x² / 25। আসলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে তুমি যদি না বোঝো, তাহলে ওই যে আমরা একটু আগে ভাগ করছিলাম 7/3, এটাকে আমরা এইরকম করে কী দিয়ে ভাগ দিয়েছি, 3 দুগুণ 6, তাহলে 1 আসলো। এখন আমরা কী লিখছিলাম 1/3, তাহলে এটাই আবার কী লিখছিলাম 2 + 1/3। তাহলে তুমি যদি এইটা বুঝে থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যদি 7/3কে ভাগ করে বুঝে থাকি এরকম করে 3 দুগুণ 6, আমাদের ভাগশেষ থাকলো 1, সেটা আমরা কি লিখি 1/3 করি। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে 2 + 1/3, এখানে কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ চলে আসছে। তাহলে আমরা যে একটু আগে যে আমাদের পথ নিলাম, আমরা যদি এটাকে আবার মনে করি, দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখন যদি আমরা এটা যেহেতু ভাজক, এটা হচ্ছে ভাজ্য হচ্ছে x³, এখন আমরা ভাগ করব শিক্ষার্থী বন্ধুরা, তাহলে x³ আর এখানে আছে x², তাহলে এই x³ x² দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এরকম করে লিখি x³ ভাগ x², তাহলে এখানে কিন্তু x থাকে, তাহলে x দ্বারা আমরা গুণ দিয়ে দেবো, তাহলে x দ্বারা x²কে গুণ দিলে x³ হয়, আবার x দ্বারা -25কে গুণ দিয়ে দেবো, -25x হয়। এখন আমরা মাইনাস আছে প্লাস করব, প্লাস আছে মাইনাস করব, এটা কেটে গেল, তাহলে থাকে আমাদের কি +25x। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই 25xটা আমরা উপরে লিখব 25x, আর এটা আমরা নিচে লিখব। এখন যদি এটা আমরা এরকম করে করি x + 25x x² - 25, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু একটু আগে এরকমই দেখছিলাম, দেখো
এই যে এই পথটা আর এই পথটা কিন্তু দেখো সিমিলার, তাহলে তুমি এরকম করে বের করতে পারবা যে যেটার কিন্তু ভগ্নাংশটি অপ্রকৃত হবে সেইটার ক্ষেত্রে তুমি এরকম করে বের করতে পারবা ভাগ করে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশটি অপ্রকৃত হবে। এটা 5 নম্বর নিয়মের জন্য এইরকম করে তোমাকে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে তারপর তোমাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 5 নম্বর নিয়মের জন্য একটি ভগ্নাংশ লিখে নিছি। এই ভগ্নাংশটি দেখো উপরে এক্সের ঘাত কত, দেখো এক্স গুণ করলে এক্স স্কোয়ার, নিচে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, অর্থাৎ ঘাত কিন্তু সমান। তাহলে যদি ঘাত সমান হয়, অর্থাৎ অপ্রকৃত না কিন্তু ঘাত যদি সমান হয়, এটাও কিন্তু অপ্রকৃতের মধ্যেই পড়ে, তাহলে ঘাত যদি সমান না হয় তাহলে আমরা কীভাবে করব? তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থী বন্ধু, যদি এইরকম থাকে তাহলে তুমি কি করবা? তাহলে কিন্তু তুমি করতে পারো কি, যে এটা শর্টকাটে লেখার নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব যে আমাদের লবের সহগ কত। প্রথমে দেখো লবের সহগ কিন্তু এখানেও 1 এখানেও 1, তাহলে লবের সহগ যদি 1 হয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা 1 লিখব, এখানে অবের চিহ্ন দিয়ে 1 লিখব, তারপরে প্লাস দেব, তারপরে যেহেতু আমাদের নিচে হর আছে 2টা, তাহলে 2টা টান দেব। 2টা টান দেওয়ার পরে আমাদের যে পদ আছে সেই পদ, নিচের পদ লিখব, প্রথমটাতে লিখব প্রথমটা, দ্বিতীয়টাতে লিখব দ্বিতীয়টা, তারপরে লিখব আমরা কি এ, তারপরে বি। এটাই হচ্ছে আমাদের প্রকাশ করার একটা পদ্ধতি, শর্টকাট নিয়ম এটা। এবার যদি ধরো এরকম একটা ভগ্নাংশ থাকে তাহলে কি করবা তুমি? শর্টকাটে লেখার নিয়ম হচ্ছে, ধরো এরকম একটা তোমার কাছে ভগ্নাংশ দেওয়া হলো, তাহলে তুমি অভেদ চিহ্ন দিবা, দেখবে এখন লবের সহগ কত, দেখো লবের সহগ কিন্তু 2। প্রিয় শিক্ষার্থী বন্ধু, লবের সহগ 2 এর জন্য আমরা কি করব? আমরা প্রথমে 2 লিখব, 2 লেখার পর প্লাস দেবো, তারপরে দেখো এখানে লব হর আছে 3টা, তাহলে আমরা 3টা টান দেবো এরকম করে। 3টা টান দেওয়ার পর উপরে লিখবো এ, তারপর লিখবো বি, তারপর লিখবো সি। এখন প্রথমটা যা আছে তাই হর, দ্বিতীয়টা, তৃতীয়টা। এটাই হচ্ছে তোমার 5 নম্বর আংশিক ভগ্নাংশ প্রকাশ করার শর্ট নিয়ম। তোমাদের বইয়ে আরও বিস্তারিতভাবে বলা আছে, আমি সেরকম নিয়ম তোমাদেরকে সেরকম করে বোঝাচ্ছি না, আমি আমার মতো করে সহজে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আমরা আংশিক ভগ্নাংশের পুরো ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে শুধুমাত্র আজকে আমি বোঝালাম যে আংশিক ভগ্নাংশে তুমি কিভাবে রূপান্তর করবা। এটা কিন্তু আংশিক ভগ্নাংশের কোনো ম্যাথ না, এটা শুধুমাত্র নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।